নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই নিজের যত্ন নিচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে তো বলা বাহুল্য, আনন্দ তো থাকবেনই। আজ 20 ফেব্রুয়ারির সকাল সকাল চলে এলাম বারান্দায়। অনেক দিন আপনাদের এই গাছগুলোকে দেখানো হয়নি। আমার পিটুনিয়া গাছগুলো, বারান্দার পিটুনিয়া গাছগুলো এখনও ফুল দিয়ে চলেছে। তবে গরম বাড়ার সঙ্গে সঙ্গে এই ফুলের সাইজও ছোট হয়ে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে পাতাগুলো কেমন ছোট হয়ে আসছে। আমরা যখন এবার ক্রিসমাসের ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে গেছিলাম, সেই সময় তো এইসব গাছগুলোকে সমস্ত বাইরে দিয়ে এসেছিলাম, মানে বাইরে অর্থাৎ ছাদে রেখে এসেছিলাম, যাতে রোজ একটু করে জল পায়। কিন্তু ঘুরে আসার পর থেকে দেখলাম এই গাছগুলো স্বাস্থ্য আর সেভাবে ফিরে আসছে না, কেমন যেন মুষড়ে পড়ার মতন অবস্থা। আসলে গাছগুলো বোধহয় বুঝতে পারে, জানেন, যে আমাদের অন্য একজনের হাতে ছেড়ে দিয়ে দিব্যি ড্যাং ড্যাং করে ঘুরতে বেড়াতে চলে গেলে বাড়ির সবার সঙ্গে, আমরা কি তোমার কেউ নই? তো এদের সেই অভিমান এখনও মেটেনি। তাই বেশ কিছুদিন বাড়িতে পুরুলিয়া যাওয়ার একটা প্ল্যান চলছিল, কিন্তু আমি একদমই বেঁকে বসেছি এখন কোথাও আমি যাব না। আমি গাছগুলোর জন্য তো আরও যাব না। মাঝখানে দুদিন মায়াপুর থেকেও ঘুরে এসেছিলাম, সে তো আপনারা জানেন, কিন্তু না, এই গাছগুলোর জন্য এখন আমার কোথাও যাওয়া যাবে না। এখন বেশ কিছুদিন প্রতিদিন এদের কিছুটা যত্ন নিতে হবে, আর একটা যত্নের মধ্যে এদেরকে রাখতে হবে। যাই হোক, অফিসের কাজ শুরু করলাম। এদিকে ছাদে 4টে টবে এবার আলু বসিয়েছিলাম। দুটো আলু বাড়িতে থেকে না কীরকম একটা গাছ মতন বেরোচ্ছিল। তো আমি ভাবলাম যে এগুলোকে যদি মাটিতে লাগানো যায় তাহলে কি গাছ বেরোবে। তখন সুজয় বলল, হ্যাঁ দাদা, এখান থেকে গাছ বেরোবে। তো 4টে টবে লাগানোর পরে আলু গাছগুলো তো সব শুকিয়ে গেল। তারপরে মনে হলো যে দেখা যাক খুলে ভেতর থেকে আলু বেরোয় কিনা, কারণ বেশ কিছুদিন ধরে একটা বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়, যেটাকে এই প্রি মনসুন বা শীতের বৃষ্টি বলে। সেরকম বৃষ্টি মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বেশ কিছু রাজ্যে হচ্ছে। কারণ আমার এক বন্ধু দিল্লিতে থাকে, ও বললো ওদের ওখানে দুদিন আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে। তাই আর দেরি না করে ভাবলাম যে টবের মধ্যে থেকে আলু যদি কিছু হয়েই থাকে সেগুলোকে তুলে ফেলি। দেখলাম বেশ আলু ভালোই হয়েছে, আর আলুগুলো হয়েছে বেশ ছোট ছোট, কিন্তু দেখতে বেশ সুন্দর। সাধারণত আলু চাষ করলে পরে ক্ষেতের মধ্যে থেকে এই ধরনের আলুগুলো চাষিরা মাঠেই ফেলে দিয়ে যান, কিন্তু আমাদের তো আর সেটা করলে চলবে না। এই আমাদের বহু যত্নের ধন, এটাকে তো যত্ন করে ঘরে নিতেই হবে। তাই ওকে বললাম, তুই আলুগুলোকে বাছ, যত ছোটই হোক না কেন, এগুলোকে নিয়ে যাবো, চল একদিন তরকারি রান্না করে সবাই মিলে খাবো। নিজের কষ্টে নিজের চেষ্টায় তৈরি করা ফসল সে তো সবসময় আনন্দের, সবসময় আদরের। তাই যত ছোটই হোক না কেন, কিছু কিছু আলু তো একেবারে মার্বেলের গোলার মতন হয়েছিল, মার্বেলের গুলির মতো। ওই দেখুন, একদম দেখতে মনে হচ্ছে যেন মার্বেলের গুলি। সে যাই হোক, আমরা তো এই আলুগুলোকেই সমস্ত টব থেকে আলুগুলোকে বার করলাম। প্রায় 2 কিলোর মতন আলু হয়েছে। দুটো আলু থেকে 2 কিলো আলু ভাবা যায়। 2 কিলোর মতো আলু হয়েছে। সেগুলো সুজয় খুব যত্ন করে জল দিয়ে ধুলো, যাতে মাটিগুলো থেকে ছাড়িয়ে নেওয়া যায়। এটা হচ্ছে লাস্ট টব, 4 নম্বর টব। এই টবটাতে অনেকগুলো আলু হয়েছিল। তবে সামনের বছর ইচ্ছে আছে যে ওই প্লাস্টিকের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলোতে আলু গাছ লাগাবো, যাতে আরও বেশ কিছু আলু পাওয়া যায়। কারণ আমি একজন ছাদে এরকম গাছ করেছিলেন, ভিডিওতে দেখেছি, দেখলাম বেশ ভালোই আলু হয়েছে। আর কিভাবে করেছেন সেটাও বেশ এক জায়গায় নোট করে রেখেছি। তো দেখা যাক সামনের বার সেইভাবে চেষ্টা করব। এর মধ্যে ইচ্ছে আছে এবার ছাদে কিছু ঢ্যাঁড়স গাছ লাগাবো। ঢ্যাঁড়স আর আপনার ওই লাউ আর কুমড়োর দুটো করে গাছ লাগাবো। কারণ লাগানোর জায়গাও আছে, শুধু আমাকে মাটিটা একটু কিনে আনতে হবে। কিছুদিন যাক, একটুখানি বৃষ্টি টিষ্টি নামুক, তারপরে দেখা যাবে। আর এই মাটিগুলো তো রয়েই গেল, এই টবের মাটিগুলো, এগুলোতেই যদি একটু সার দিয়ে দিই তাহলে এগুলোর মধ্যেও গাছ লাগানো যাবে। আমাদের এখানে তো মানে কি বলবো, 1 বিন্দু মাটিও আমাদের কাছে খুব দুর্মূল্য।
অফিসের কাজ শেষ করে গলা ভেজানোর জন্য চলে গেলাম শেয়ার চাইতে। এই শেয়ার চাইতে একদিন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। বেশ সুন্দর একটা চা খাওয়ার জায়গা সাদার্ন এভিনিউর ওপরে, এসপি মুখার্জি রোড থেকে বেশি দূরে নয়। আপনাদেরও সঙ্গে করে একদিন নিয়ে যাব, দেখাবো ঘুরিয়ে এই জায়গাটা। এটা ফুটপাতের ওপরই একটা দোকান, আগে একদম ছোট্ট ছিল, এখন বেশ বড় হয়ে গেছে। আর গাড়িতে বসে থাকলে এদের লোক এসে গাড়িতেই অর্ডার নিয়ে যায়, গাড়িতেই চা সার্ভ করে এবং আপনার যে প্লেট যা কিছু থাকে সেগুলো সঙ্গে করে নিয়ে যায়। লেক মার্কেটে যাব ঠিক করেছিলাম, কারণ কিছু গাছ কেনার ছিল আর গাছের সারও কেনার ছিল। ভাবলাম গাছগুলোতে একটু সার দেওয়া যাক। আর এর উল্টো দিকেই আছে একটা রাধাকৃষ্ণের মন্দির। পথ চলতি সবসময় এই মন্দিরে একবার কপাল ঠুকে যাই। আজকে ভাবলাম মন্দিরটার ভেতরে গিয়ে একটু দেখা যাক। তো সেই মতো মন্দিরের ভেতরে চলে গেলাম। এই মন্দিরে প্রধান সেবায়িত কারা সেটা আমি জানি না। মন্দিরের মধ্যে একটা ফলকে এনাদের নাম লেখা আছে, কিন্তু মন্দিরটা অনেক পুরনো, অনেক পুরনো। আমি ছোটবেলা থেকে এই মন্দিরটা দেখে আসছি, প্রায় 100 বছরের কাছাকাছি তো হবেই। এই মন্দিরটার মধ্যে রাধাকৃষ্ণ ছাড়াও রয়েছেন জগন্নাথ দেব এবং বাইরে রয়েছেন মহাদেব, একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটি ছিমছাম মন্দির। আপনারা অনেকেই হয়তো এই মন্দিরটা দেখেছেন, কারণ যারাই ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাফেরা করেন বা যারা লেক মার্কেটে কখনো এসছেন, এর উল্টো দিকে এই মন্দিরটা আপনাদের চোখ এড়িয়ে নিশ্চয়ই যায়নি। এই মন্দিরটা এই অঞ্চলে বেশ জনপ্রিয়। মন্দিরে সমস্ত ঠাকুর দেবতাদের কাছে মাথা ঠুকে আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে চললাম লেক মার্কেটের ভেতরে। লেক মার্কেটের ভেতরে একটা গাছের দোকান আছে, একটাই গাছের দোকান আছে। তারা বিভিন্ন ধরনের গাছ বিক্রি করে। আমি ভাবছিলাম একবার সেই দোকানটাতেই যাওয়া যাক। আর এই মন্দিরটা বাইরে থেকে দেখুন কি সুন্দর ঠাকুর দালানটা 3 খিলানের দালান বলে এগুলোকে। আর উপরে জাফরির খুব সুন্দর কাজ করা রয়েছে। আর এই ভেতরে একটা ফলক রয়েছে, এই ফলকের মধ্যে মন্দিরের যারা সেবায়িত তাদের ডিটেলসটা দেওয়া আছে অতি সংক্ষেপে, মানে তাদের নামগুলো দেওয়া আছে। আর এই হচ্ছে লেক মার্কেটের ভেতরের একটা দোকান। এটা আপনার মাছের বাজারের ঠিক বাইরে এর আরেকটা আউটলেট আছে ফুটপাতের ওপরে। সেটা আমি জানতাম যেটা এনার দোকান নয়, কিন্তু কালকে জানলাম যেটা এনারই দোকান। আর লেক মার্কেটের ভেতরে যেখানে আপনার মাটির জিনিসপত্র বিক্রি হয় সেইখানেই হচ্ছে এই দোকানটা। এখানে গাছের টব থেকে শুরু করে প্লাস্টিকের টব, সার, মাটি, পোর্সেলেনের টব, মাটির টব বা শৌখিন টেরাকোটার টব সবই বিক্রি করে। দামটাও বেশ রিজনেবল, সেই জন্য আমি এনার কাছ থেকেই গাছগুলো কিনি। আর বিশেষ করে যে ইনডোর প্লান্টগুলো আছে, অর্থাৎ ঘরের মধ্যে যে গাছগুলোকে আপনি রাখতে পারবেন, সেই গাছগুলো কোয়ালিটিও এর কাছে খুব ভালো। আমি আজ অবধি যতগুলো গাছ কিনে নিয়ে গেছি ততগুলো গাছ কিন্তু মরেনি। এই কালকে আমি এই বোগনভিলিয়াটা কিনেছি, আর এখানে এই টেবিল পাম্পটা কিনেছি। কালকে রাত্রে আর বারান্দায় রাখিনি, আজ সকালে বারান্দায় রাখলাম। আজ 21শে ফেব্রুয়ারি সকাল। আজকে গাছগুলোকে বুস্ট আপ করার জন্য একটুখানি সার টার দেবো, আর বারান্দাটাও একটু ভালো করে ধুইয়ে রাখবো। বারান্দাটা আমি রোজই ধোয়াই, কিন্তু রোজই প্রচুর ধুলো ময়লা এসে জমা হয় একদম রাস্তার উপরে। তো আমার পিটুনিয়ারা সবাইকে গুড মর্নিং বলছে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আপনারা কে কীরকম করে এই দিনটি কাটালেন বা ভাষা শহীদদের কীভাবে স্মরণ করলেন সেটাও একবার জানাবেন। আমি প্রথমে ঠিক করেছিলাম যে আজকে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবো না, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের কথ্য ভাষার মধ্যে কিছু কিছু ইংরেজি ভাষা এমন ঢুকে গেছে বা ইংরেজি শব্দ এমনভাবে ঢুকে গেছে, সেগুলোকে আমরা একেবারে আত্মার আত্মীয় করে ফেলেছি। চেয়ারকে তো আপনারা চেয়ারই বলেন, কেউ কি কেদারা বলেন বলুন? বা চায়ের কাপ, সকালবেলা যখন বুবু কফির কাপটা এগিয়ে দেয় তখন তো মনে হয় না সেটা 1 পেয়ালা কফি, মনে হয় 1 কাপই কফি। আর কফি শব্দটাও বোধহয় বাংলা নয়। কফির বাংলা কি হতে পারে আমার জানা নেই। গাছগুলোকে আজকে ভালো করে কিছু অর্গানিক সার স্প্রে করলাম। আর সন্ধেবেলা গেছিলাম এই ভাষা শহীদ স্মারকে। এটা দেশপ্রিয় পার্কের পেছনে,
দেশপ্রিয় পার্ক দক্ষিণ কলকাতায়, আপনার এটাও নিশ্চয়ই অনেকে জানেন, রাসবিহারী অ্যাভিনিউয়ের ওপরে যে দেশপ্রিয় পার্ক আছে, এখানে খুব বড় দুর্গাপুজো হয়। যেইখানটাতে দুর্গাপুজো হয় তার ঠিক পেছনেই এই ভাষা শহীদ স্মারকটা। আজকে এখানে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নাকি 4:30টার সময় শেষ হয়ে গেছে। আর কিছুদিন ধরে শুনছিলাম যে বিবেকানন্দ পার্কে একটা জগন্নাথ মন্দির হয়েছে। আমার পুরীর যে পান্ডা আছে সে আমাকে ফোন করে বলেছিল যে এই মন্দিরে কিছু চাল ডোনেট করার কথা। কিন্তু আমি ভেবে দেখলাম যে এখানে তো কোনো মন্দির তৈরি হতে আমি দেখিনি, কিন্তু আজকে গিয়ে একদম তাজ্জব বনে গেলাম। এখানে সত্যি সত্যি একটা মন্দির তৈরি হয়েছে, এবং মন্দির বলতে ফুল ফ্লেজেড একটা মন্দির বিবেকানন্দ পার্কের ঠিক পেছন দিকটাতে। আপনারা যদি বিবেকানন্দ পার্কে আসেন তাহলে দূর থেকেও এই মন্দিরের চূড়াটা আপনারা দেখতে পাবেন। আর এখানে মূল মন্দিরেও এখানে 3টে গর্ভগৃহ আছে। একটা গর্ভগৃহে আছে শ্রী চৈতন্য, আর এক গর্ভগৃহে রয়েছেন বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেব, এবং আর একটা গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ। এটার খুব প্রচার হয়েছে সারা সাদার্ন অ্যাভিনিউ জুড়ে। এখানে এটা বলা হচ্ছে যে জগন্নাথ মেডিটেশন সেন্টার। এখানে মুখ্যমন্ত্রীও এসেছিলেন এটার উদ্বোধন করতে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এটা পার্মানেন্ট ব্যবস্থা কি না, তো একজন বললেন যে এটা পার্মানেন্টলি এটাকে করা হয়েছে, আর এটা হচ্ছে এই মন্দিরে যজ্ঞশালা। ইসকন মন্দিরে যেমন যজ্ঞশালা থাকে না, রথের সময় যে অস্থায়ী মন্দিরগুলো তারা তৈরি করেন, সেখানেও একটা যজ্ঞশালা এরকম তৈরি করেন, এনারাও করেছেন। তবে আমাকে আমার পুরীর পান্ডা যেটা বললো, সেটা পুরীর থেকে কোনো পান্ডা এসে এই মন্দিরে পুজো করছেন, অর্থাৎ মূল সেবায়িত হচ্ছে পুরী থেকে এসছে। আমি ঠিক করেছি যে রবিবার দিন একটু সজনে ফুলের একটা বড়া তৈরি করব। এবছর এই বড়াটা এখনও খাওয়া হয়নি, তো আমি ভাবছি আমি এবার বানাবো। তো সেই মতো চলে এলাম সজনে ফুল কিনতে। সজনে ফুল কিনে তাতাইকে তুললাম ওর জিম থেকে। তিন্নি আগেই বাড়ি চলে গেছে। তো আমি ভাবছিলাম একটু চা খেয়ে তারপরে বাড়ি যাব। তো ও বলল যে কোথায় চা খাবে, শর্মাতে চলো। শর্মাতে গিয়ে দেখলাম সেটা ভাঙা হাট, কিন্তু তবুও সেখানকার যারা দোকানে ছিলেন তারা প্রচণ্ডই ভদ্র। তারা আমাদের অর্ডারও নিলেন। আমরা দুজনে একটা করে স্যান্ডউইচ খেলাম, বুবু লস্যি খেলো, খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম। এই ছিল আমাদের এবারের উইকেন্ড। তাহলে আজ চলি, কাল আবার দেখা হবে।